ইভিনিং এভরিবডি। তোমাদের ওয়ান ডাইমেনশন মোশনের যে এমসিকিউ গুলো করছিলাম, আজকে তার বাকি অংশটা করার চেষ্টা করছি। তোমাদের এই এমসিকিউ গুলোর যেগুলো করে দিচ্ছি একই রকম ভাবে তোমরা আগে যেরকম বলেছি এমসিকিউ গুলো কিন্তু প্রথমে আহ, একটু প্র্যাকটিস করে নেবে। এগুলো আমি ভিডিওটা যখন শুরু করছি, এই যে এমসিকিউ গুলো যেটা দেখতে পাচ্ছ, এটা দেখতে পাওয়ার পর তোমরা নিজেরা চেষ্টা করবে ভিডিওটা পুশ করে নিয়ে, তারপর নিজেরা করবে। যদি না পারো তারপর ভিডিওটা দেখবে। ঠিক আছে, এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে করতে কমপ্লিট করো। তো তোমাদের এটা আমি কম কম করে দিয়েছি, 13টা 12টা 15টা এরকমভাবে এক একটা ভিডিওতে দিচ্ছি। এইভাবে তোমরা এমসিকিউ গুলো কিন্তু কমপ্লিট করে যাও। তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় বলো বা ইলেভেনের ফাইনাল পরীক্ষাতে তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে এই ভিডিওগুলো। ঠিক আছে, তো চলো নেক্সট শুরু করি। 27-এর এমসিকিউ যেটা দেওয়া আছে, যে কোন লেখচিত্রটি সুষম গতিকে নির্দেশ করে। সুষম গতি মানে এখানে বেগটা কনস্ট্যান্ট হবে। তাহলে বেগটা কনস্ট্যান্ট হবে কোনটা? তাহলে দেখো এখানে সরণটা কনস্ট্যান্ট হচ্ছে। সরণ মানে প্রথম লেখচিত্রটা সরণকে নির্দেশ করে। তারপরেরটা এটা কিন্তু তোমার প্রাথমিক অবস্থা থেকে, মানে শূন্য সরণ বলবো না, মানে একটা নির্দিষ্ট T=0-তে একটা সরণ ছিল, দিয়ে তারপর ক্রমশ তার বেগটা সরি সরণটা ক্রমশ বেড়েছে, তার মানে এখানে একটা সমবেগে গেছে। ঠিক আছে, এইটা নির্দেশ করছে। আর এইটা তোমার প্রথমে বেগটা বেড়েছে, তারপরে আবার কমেছে, যেহেতু এই অংশটাই এদিকে ঘুরে গেছে। আর এইটা তোমার বেগটা অসম হারে, এটা অসম হারে বেড়েছে, এটা এইটা অসম হারে বেড়ে কমেছে। আর এইটাও তোমার সুষম হারে বেড়েছে, সুষম হারে বৃদ্ধি পেয়েছে, তো সমত্বরণে এটা গতিশীল হয়েছে। ঠিক আছে, সুতরাং এখানে যেহেতু বলেছে কোনটি সুষম গতিকে নির্দেশ করছে, অর্থাৎ সুষম বেগে গতিশীল হয়েছে, সুতরাং এই বি এর অপশনটাই হবে, সুষম বেগে গতিশীল হয়েছে। ঠিক আছে। আচ্ছা, 28-এর যে কোশ্চেনটা আছে, একটি দ্বিমাত্রিক স্থানে কোনো বস্তুর গতির সমীকরণ দেওয়া আছে, বস্তুটির গতিপথ হবে। ঠিক আছে, আচ্ছা এইটা যেটা দেওয়া আছে এখানে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্কটা নিয়ে আসতে হবে। এটা কিরকম ভাবে নিয়ে আসবো, দেখো এখানে x=টু দেওয়া আছে 5t² +2, আর এখানে y=টু দেওয়া আছে 2t² +5, এটা দেওয়া আছে। অ্যাকচুয়ালি এখান থেকে টি এর মানটা যদি বের করে নিই, টি² এর মানটা বের করে নিই, ঠিক আছে, এটাই সুবিধা হবে। এখান থেকে 5t² তোমার যে ইকুয়েশনটা আসছে, 5t² x-2, তাহলে t²x-2/5, এই ভ্যালুটা, এই টি² এর ভ্যালুটা ওয়াই এর জায়গায় পুট করে দাও, অর্থাৎ y=2t², টি² এর জায়গায় আমি x-2/5 +5 এটা বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে যেটা আসবে, এটা তোমার আসছে 2/5x-4/5 +5। ঠিক আছে, এইটা কিন্তু y=mx+c এই সমীকরণের সঙ্গে তুলনীয়, মানে এটা আর একটা স্টেপ করা যায় যদিও। 2/5x, এটা তোমার প্লাস হয়ে যাবে প্লাস 25, তো 25 - 4 মানে 21/5 হচ্ছে, 21/5। ঠিক আছে, তাহলে এটা y=mx+c এই সমীকরণের সঙ্গে তুলনীয় হচ্ছে, সুতরাং এটা সরলরৈখিক হবে, সি এর অপশনটা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসছি 31-এরটা। একটি বস্তুকে খাড়া ঊর্ধ্বে ছোড়া হলো, তার গতিবেগ সময় লেখচিত্র নিম্নরূপ। বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা আরোহণ করে? ঠিক আছে, আচ্ছা দেখো এখানে বেগটা, সর্বোচ্চ বেগ মানে t=0-তে উপরের দিকে তো ছুড়ে দেওয়া হয়েছে বস্তুটাকে। এই উপরের দিকে যেহেতু ছুড়ে দেওয়া হয়েছে, তো এই অবস্থানে যখন আসবে, এখানে তোমার অন্তিম বেগটা শূন্য হবে, এখানে প্রাথমিক বেগটা সর্বোচ্চ, এটা কিন্তু ≠ 0 প্রাথমিক বেগটা।
তাহলে এই লেখচিত্র থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে লেখচিত্র ও বিন্দুতে টাইমটা 0, তার বেগটা কিন্তু 2a। হ্যাঁ, বেগটা কিন্তু 2a, তারপর ক্রমশ টাইম বাড়ছে, সময় বাড়ছে, বেগটা কিন্তু এই সময় 0 হয়ে গেল। তার মানে এটা সর্বোচ্চ উচ্চতা, এইটাই কিন্তু এই সময় এসে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। তারপরে সর্বোচ্চ উচ্চতা থেকে আবার কি হচ্ছে না, বেগটা আস্তে আস্তে নিচের দিকে নামছে, কারণ বেগের অভিমুখ পাল্টাচ্ছে। অভিমুখ পাল্টানো মানেই এক্ষেত্রে বেগটা ঋণাত্মক হবে। সেই জন্য এই অংশটা মানে এখান থেকে এই টাইমটা, এটা কিন্তু তোমার নিচে পড়ার সময় নির্দেশ করছে। তাহলে সেই হিসাবে টোটাল টাইমটা যদি 2b হয়, তাহলে উঠতে সময় মানে এখান থেকে এই টাইমটা যে লেগেছে b, আর এখান থেকে নামতে সেই সময়টা লাগবে b। আমরা তো জানি কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দিতে যদি t সময় লাগে সর্বোচ্চ উচ্চতায় উঠতে, সর্বোচ্চ উচ্চতা থেকে নিচের দিকে নামতে তার কিন্তু t সময়ই লাগবে। ঠিক আছে, তাহলে b সময় এসে সর্বোচ্চ উচ্চতা আরোহণ করেছে। কত বেগ নিয়ে? প্রাথমিক বেগটা তখন 2a। তাহলে সেই হিসাবে h=u t মাইনাস হাফ জি টি স্কোয়ার, এই ফর্মুলা অনুযায়ী সর্বোচ্চ উচ্চতা এখানে ইউটা কত, 2a বেগ নিয়ে গেছে, টাইমটা কত, টাইমটা হচ্ছে b মাইনাস হাফ জি টি স্কোয়ার, টি স্কোয়ার মানে এখানে বি স্কোয়ার। ঠিক আছে, সুতরাং তোমার 2ab মাইনাস মাইনাস তোমার হাফ জি ইন্টু বি স্কোয়ার। আচ্ছা, এখানে তোমার কি বলেছে, কত উচ্চতা আরোহণ করবে, এখানে এইখানটা থেকে কিন্তু আমরা বের করতে পারলাম না। এটা কিন্তু হয়ে যেত, কিন্তু এখানে যে অপশানগুলো দিয়েছে এই অপশানগুলো কিন্তু এখানে একটাও নেই। সুতরাং তোমাকে কিন্তু আরো এখানে আমার যেটা মনে হচ্ছে, দেখো এই 2g, এই 2g ভ্যালুটা তো মানে জিটা তো তোমার নেই মানে ইকুয়েশনে, তাহলে জিটাকে এলিমিনেট করতে হবে। তো সেটার জন্য আমি আর একটা ইকুয়েশন লিখবো, যেহেতু সর্বোচ্চ উচ্চতায় বেগটা 0, তাহলে v=u মাইনাস জিটি, এই ফর্মুলা অনুযায়ী 2a মাইনাস জি ইন্টু টি, টিটা কত, টিটা হচ্ছে তোমার b। তাহলে এখানে জি সমান কত হচ্ছে, জি সমান হচ্ছে 2a/b। জাস্ট এইটা আমি পুট করে দিচ্ছি এখানে, 2ab মাইনাস হাফ জি এর জায়গায় 2a/b ইন্টু বি স্কোয়ার। তাহলে 2 কেটে গেল, বি কেটে গেল, তাহলে 2ab মাইনাস এবি, অর্থাৎ এবি হচ্ছে উত্তর। ঠিক আছে, এবি এটা। আচ্ছা, 32-এর যে কোশ্চেনটা দেওয়া আছে, ইউ বেগে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত কোনো বস্তু টি সময়ে এই উচ্চতা আরোহণ করলো, টি সময়ে এই উচ্চতা আরোহণ করলে h=ut মাইনাস হাফ জি স্কোয়ার। এখানে এইচ টি এর লেখটি সরণ সময় লেখচিত্র। ঠিক আছে, সরণ সময় লেখচিত্র যদি সমতল মন্দনে এখানে গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে সময় ত্বরণ, ও বাবা ত্বরণ, সময় অক্ষের সমান্তরাল ত্বরণ অক্ষের, এটা কোন লেখচিত্র বলেছে, আরোহণ করলে h=ut মাইনাস হাফ জি স্কোয়ার। এখানে এইচ টি এর লেখটি, ত্বরণ হবে না, এটা মনে হয় সময় অক্ষের সঙ্গে, সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা, সময় অক্ষের সমান্তরাল না, মূলবিন্দুগামী সরলরেখা, মূলবিন্দুগামী অধিবৃত্তাকার রেখা। ঠিক আছে, এটা আচ্ছা, ঠিক আছে, এটা বুঝতে পেরেছি। এটা তোমার করতে হবে। দেখো, যে লেখচিত্রগুলো বলেছে আমি পরপর সেইগুলোকে যদি দেখাই, প্রথমে এই অপশনটা আমি পরে বলছি, এর অপশনটা সময় অক্ষের সমান্তরাল সরলরেখা, সময় অক্ষের সমান্তরাল, তাহলে এটা যদি এইচটি, হ্যাঁ এইচটি লেখচিত্র যদি হয়, তাহলে সময় অক্ষের সমান্তরাল সরলরেখা হলে সরণ এক্ষেত্রে কনস্ট্যান্ট, মানে সরণটা স্থির। তো সেটা তো নয়, যেহেতু বস্তুটা উপরের দিকে উঠছে, তাহলে সেহেতু সরণটা ক্রমশ বাড়ছে। ঠিক আছে, তাহলে সেই হিসাবে বিয়ের অপশনটা হচ্ছে না। মূলবিন্দুগামী সরলরেখা, এটা যদি মূলবিন্দুগামী সরলরেখা হয়, তাহলে এটা কি হয়, সমবেগে গতিশীল বস্তুকে প্রকাশ করে সরণ সময় লেখচিত্র। সেই হিসাবে এটা কিন্তু হচ্ছে না, এখানে কিন্তু ক্রমশ বেগটা হ্রাস পাচ্ছে সমমন্দনে। সেই হিসাবে এটা হবে না। মূলবিন্দুগামী সময় অক্ষের সমান্তরাল সরলরেখা হলো না, এটি মূলবিন্দুগামী সরলরেখা হলো না। মূলবিন্দুগামী অধিবৃত্তাকার,
তাহলে মূল বিন্দুগামী অধিবৃত্তাকার এইরকমও হতে পারে, এইরকমও হতে পারে, ঠিক আছে। কিন্তু এইটা যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রাথমিক বেগ শূন্য। প্রাথমিক বেগ যদি শূন্য হয় তাহলে বস্তু কিন্তু কখনোই উপরের দিকে আর উঠতে পারবে না, সুতরাং এই অপশানটা হচ্ছে না। আর এখানে নিচের দিকে যত পড়বে, মানে এটা ঊর্ধ্বে ছুড়ে দেওয়া হয়েছে বলে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত, এটা যদি এইরকম হতো প্রাথমিক বেগ শূন্য নিয়ে এইভাবে নামছে, সেই হিসাবে এইচ ইকাল টু টি ইকাল টু সময় এইচ ইকাল টু 0 ছিল না, তাহলে সমীকরণটা কিন্তু এইরকম হতে হতো, ঠিক আছে। তাহলে কিন্তু এই অপশানটা বলা যেত, কিন্তু তাও তো হচ্ছে না, এখানে মূল বিন্দুগামী অধিবৃত্তাকার রেখা এটা হচ্ছে না, ঠিক আছে। তাহলে একটি তোমার পড়ে থাকলো এ ত্বরণ অক্ষের সমান্তরাল সরলরেখা। এইটা তোমার হবে, যদিও এখানে তোমার বলে দিয়েছে সরণ সময় লেখচিত্র, তাহলে এখানে ত্বরণটা এসে গেল, মানে আমাকে দেখুন ত্বরণ আর সরি এটা সময় আর এটা ত্বরণ, এইটা লিখতে হবে। ত্বরণ অক্ষের সমান্তরাল একটি সরলরেখা, ত্বরণ অক্ষের সমান্তরাল জি কনস্ট্যান্ট, এটা যদি সময়, না ত্বরণ অক্ষের হচ্ছে না, ত্বরণ অক্ষের সমান্তরাল হচ্ছে না, এখানে যেটা হবে সমত্বরণ নির্দেশ করবে, সেক্ষেত্রে সমত্বরণ এটা এইচডি লেখচিত্র যেটা হবে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত করলে এইরকম ভাবে একটি লেখচিত্রকে নির্দেশ করে, ঠিক আছে। তো এক্ষেত্রে সরি এটা এইরকম হবে না, ক্রমশ বেগটা কমবে, উপরের দিকে যত উঠছে বেগটা তো ক্রমশ হ্রাস পাচ্ছে, আর এই লেখচিত্রটা এইটি হবে। এখানে কিন্তু কোশ্চেনটা একটু মিসম্যাচ, সেইটা কিন্তু হবে না, মানে ইনিশিয়ালি টি ইকাল টু 0 যখন, তখন কিন্তু তার একটা বেগ উচ্চতা আছে, সরি উচ্চতা শূন্য আছে, সরি 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 মানে ইউ বেগে ঊর্ধ্বে নিক্ষিপ্ত করেছে, মানে এই বিন্দু থেকে ছুটবে, এখান থেকে ছুটবে, যত তোমার সময় বাড়বে তত কি হবে, তার ত্বরণটা হ্রাস পাবে। ত্বরণ যদি হ্রাস পায়, এই সরি বেগ হ্রাস পায়, বেগ হ্রাস পাইলে তোমার এই যে নতিটা, সেই নতিটা ক্রমশ কমবে, নতিটা ক্রমশ কমবে, হ্যাঁ এখানে তোমার লেখচিত্র ঠিক এইরকম হবে, এইরকম একটু বিশ্লেষণ করে দিচ্ছি, মানে একদম যদি পূর্ণ দেখানো হয় তাহলে এইরকম জিনিসটা হচ্ছে, তার মানে কি বস্তুটা প্রথমে উপরের দিকে উঠবে, সর্বোচ্চ উচ্চতা উঠবে, তারপরে আবার নিচের দিকে নামবে, তার মানে এইটা অধিবৃত্তাকার হবে, এইরকম একটা লেখচিত্র তোমাদেরকে দেখাতে হবে। সেরকম একটা লেখচিত্রও নেই, তোমাদের ত্বরণ অক্ষের সমান্তরাল সরলরেখা সেটাও কিন্তু হচ্ছে না, মানে কোনো অপশনটাই এখানে মিলছে না। যদি লেখচিত্র এরকম থাকতো, মানে সময় অক্ষের সঙ্গে অধিবৃত্তাকার, তাহলে হবে। হ্যাঁ এখানে তোমার মূল বিন্দুগামী অধিবৃত্তাকার, এই ডি এর অপশনটা কিন্তু হতে পারতো, ঠিক আছে। ডি এর অপশনটা যেটা বলে, যেটা সময় অক্ষের সঙ্গে যদি অধিবৃত্তাকার হয় তাহলে কিন্তু এই ডি এর অপশনটা হবে, মানে এইখানে যতগুলো অপশন দিয়েছে এই তার মধ্যে ডি এর অপশনটা হতে পারে অধিবৃত্তাকার ধরে। আচ্ছা, এরপরে তোমার 33-এর যে অঙ্কটা আছে, একটা বলেছে এই উচ্চতা থেকে একটি পাথরকে নিচে ফেলা হলো, ঠিক আছে। একটা পাথরকে তুমি ছুঁড়ে দিয়েছ, সরি এই উচ্চতা থেকে তাকে ফেলা হয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে এই উচ্চতায় একটা পাথরকে ফেলা হচ্ছে, এটা নিচের দিকে পড়ছে, আর একটা পাথরকে তুমি উপর দিকে ছুঁড়ে দিয়েছো, এইভাবে ছুঁড়ে দিয়েছো, সে কিন্তু এই যে হাইটটা উঠেছে এটা কিন্তু 4 উচ্চতায় উঠবে, ঠিক আছে। মানে সর্বোচ্চ উচ্চতা যেটা আরোহণ করবে সেটা হচ্ছে 4 তো বলেছে কত সময় পরে মিলিত হবে। হুম এটা মিলিত হবে, আমি ধরে নেব টি সময় মিলিত হবে, মানে ধরে নাও একই রেখা বরাবর যদি যায় তাহলে হয়তো তাদের মধ্যে সংঘর্ষ হয়ে যাবে, তো যাই হোক আমি ওটা ভাবছি না, আমি ধরে নিচ্ছি টি সময় পরে মিলিত হচ্ছে। তো যদি টি সময়ে মিলিত হয়
টি সময়ে প্রথম বস্তুটা কতটা নিচের দিকে নামবে সেটা আমরা বের করব, ঠিক আছে। আর টি সময়ে যে বস্তুটাকে উপরের দিকে ছোড়া হয়েছে সে কতটা উপরের দিকে উঠছে সেটা আমরা বের করব। তাহলে প্রথমে প্রথম বস্তুটা কতটা নিচে নামবে। তাহলে টি সময়ে ধরে নিচ্ছি টি সময়ে মিলিত হবে, ঠিক আছে। টি সময়ে যদি মিলিত হয় তাহলে এইচ ইকাল টু ইউটি, নিচের দিকে নামছে প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে ইউটা 0, মানে এখানে দেখো বলে যে ফেলা হয়েছে মানে তার প্রাথমিক বেগটা কিন্তু 0, হাফ জি টি স্কোয়ার। তাহলে এইচ উচ্চতা থেকে ফেলা হয়েছে, তাহলে এখানে উচ্চতাটা আমি তো এইচ বলতে পারি না, এটা তোমার ধরে নিচ্ছি H1, অর্থাৎ যেখানে মিলিত হবে সেই হাইটটা মানে উপর থেকে নিচে যেটা নামছে সেটা হচ্ছে H1। তাহলে H1 ইকাল টু হাফ জি টি স্কোয়ার, এটা একটা ইকুয়েশন। বস্তুকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, উপরের দিকে যদি ছুড়ে দেওয়া হয় কত বেগে ছোড়া হচ্ছে সেই বেগটা প্রথমে বের করতে হবে। অ্যাকচুয়ালি ওই বেগটা কিন্তু দেওয়া নেই, এইটা দেওয়া আছে তোমার 4h। তাহলে উপরের দিকে যদি ছুড়ে দেওয়া হয় এখানে ধরে নিচ্ছি তাকে ইউ বেগে ছুড়ে দেওয়া হয়েছে, মানে দ্বিতীয় বস্তুটাকে ইউ বেগে ছোড়া হয়েছে। তাহলে ইউটা কত হবে সেটা নির্ণয় করার জন্য ওইটা আমরা ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার -2gh ওই ফর্মুলা থেকে পেয়ে যাব। তাহলে এখানে ভি অন্তিম বেগটা মানে সর্বোচ্চ উচ্চতায় তার বেগটা 0, 0 ইকাল টু ইউ স্কোয়ার -2gh, এইচ এর ভ্যালুটা কত 4h। তাহলে এখানে ইউ স্কোয়ার সমান কত হচ্ছে 8gh, ঠিক আছে। আচ্ছা, এইটা আমরা পেয়ে গেলাম। তাহলে এইচ ইকাল টু ইউ ইকাল টু √8gh, এটা হচ্ছে। এবারে আমরা করব কি, এটা যেহেতু টি সময় মিলিত হবে বলছি, তাহলে টি সময়ে এ কতটা উপরের দিকে উঠছে সেটা বের করব, H2। হ্যাঁ, দ্বিতীয় বস্তুটা টি সময়ে কতটা উঠবে, তাহলে সেটা H2 সমান কত, H2 সমান ইউটি মানে হচ্ছে √8gh ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে শর্তে যেটা বলা আছে H1 প্লাস H2 ইকাল টু H হবে, ঠিক আছে। তো শর্তে আমরা যেটা লিখব H1, অতএব H1 প্লাস H2 ইকাল টু H, ঠিক আছে। ওইটা যদি বসিয়ে দেওয়া হয় H1 এর ভ্যালু হচ্ছে হাফ জি টি স্কোয়ার প্লাস H2 এর ভ্যালু হচ্ছে √8gh ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার ইকাল টু H। এখানে তোমার কেটে গেল হাফ জিএইচটি, ঠিক আছে, এটা কেটে গেল। তাহলে কেটে গেলে তোমার থাকছে টাইমটা, টি ইকাল টু H/√2gh, তার মানে √H/2g, H/2g এই উত্তরটি, অর্থাৎ ডি এর অপশনটা এইটা হচ্ছে। সরি, 2g কেন, 8g হবে, 8g সরি, আর 8g, হ্যাঁ এর অপশনটা এ এর অপশনটা হচ্ছে। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আসবে সেটা হচ্ছে তোমার 34 বলেছে 15 মিটার/সেকেন্ড বেগে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত একটি বেলুন যখন ভূমি থেকে 50 মিটার উচ্চতায় থাকে তখন ওই মুহূর্তে বেলুন থেকে একটি পাথর খণ্ডকে নিচে ফেলা হলো। পাথরটি ভূমিতে পৌঁছানোর সময় কত লাগবে সেটা নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটাও তোমাদের আমরা করে দিয়েছিলাম। এখানে দেখো একটা বেলুন উপরের দিকে উঠছে, এত বেগে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত। অ্যাকচুয়ালি বেলুনকে এইভাবে ছুড়ে দেওয়া হয়েছে এরকম ব্যাপারটা নয়, বেলুন কিন্তু একটা স্থির বেগে, আমার যেটা মনে হয় এখানে এই লাইনটা একটু কিন্তু ভুল বলছে, যে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত কথাটা এখানে বলা যাবে না, এটা স্থির বেগে উপরের দিকে উঠছে। ধরো এইরকম জায়গায় পৌঁছেছে, এখানে তার বেগটা হচ্ছে 15 মিটার/সেকেন্ড, ঠিক আছে।
এইভাবে বেলুনটা উপরের দিকে যাচ্ছে। বেলুন যখন ভূমি থেকে 50 মিটার উচ্চতায় থাকে, আহ, সেই মুহূর্তে বেলুন থেকে একটি পাথর খণ্ডকে নিচে ফেলা হলো। পাথরটি ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে? তাহলে ওই মুহূর্তে এটার বেগ কত, পাথর খণ্ডটার বেগ কত হবে? পাথর খণ্ড তো বেলুনের সঙ্গে উপরের দিকে যেতে চাইবে, তাহলে পাথর খণ্ডটার গতি ঠিক এইরকম ধরনের হবে, নিচের দিকে এইভাবে পড়তে থাকবে। কিন্তু সেই হিসাবে এই জন্য আমরা এর বেগটাকে -15 মিটার/সেকেন্ড ধরে নেব। পাথর খণ্ডটির প্রাথমিক বেগ, সে কতটা উচ্চতা অবরোহণ করছে, এটা 50 মিটার, সে বলে দিয়েছে 50 মিটার উচ্চতা থেকে ফেলা হচ্ছে। তো সেই হিসাবে এটা H=UT প্লাস হাফ জি টি স্কোয়ার, এই ফর্মুলা অনুযায়ী এইচ এর জায়গায় বসাবো 50, ইউ এর ভ্যালু হবে -15 ইন্টু টি প্লাস হাফ জি, জি এর ভ্যালু কিছু বলা আছে 10, তাহলে এটা 10 ইন্টু টি স্কোয়ার, এটা হলো। তাহলে এখান থেকে তোমাকে টি স্কোয়ারের মান বের করতে হবে, অর্থাৎ এটা কেটে গেলে 5 হচ্ছে, 5 যদি কমন নিয়ে নিই তাহলে 10, এইটা -3t প্লাস, তাহলে টি স্কোয়ার এটা হচ্ছে। তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে টি স্কোয়ার -3t -10 = 0। ঠিক আছে, তাহলে 5 দুগুণে 10, এটা মিডিল ব্রেক হয়ে যাবে, টি স্কোয়ার -5t প্লাস 2t -10 = 0। তাহলে টি কমন নিলে t -5 প্লাস 2 কমন নিলে t -5 = 0। তাহলে এটা টি প্লাস 2 ইন্টু টি -5 = 0। ঠিক আছে, তাহলে এইটা যদি হয় তাহলে সেই হিসাবে এখানে তোমার এসে যাবে টি প্লাস 2 ইন্টু টি -5, টি =-2 অথবা টি =5, এটাই হবে, কারণ টি তো নেগেটিভ হতে পারে না, সুতরাং টি =5 সেকেন্ড, এই অপশনটাই তোমার হবে, অর্থাৎ এর অপশনটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপর বলেছে অভিকর্ষের প্রভাবে একটি বস্তু 220 মিটার উচ্চতা থেকে পড়ছে, 0 থেকে 2 সেকেন্ড, 2 থেকে 4 সেকেন্ড, 4 থেকে 6 সেকেন্ড সময়ের ব্যবধানে বস্তুটির উচ্চতা হ্রাসের অনুপাত। ঠিক আছে, মানে পরপর কত হারে উচ্চতা হ্রাস পাচ্ছে তার অনুপাতটা বের করতে হবে। তাহলে অঙ্কটাকে যদি আমরা একটু ছবির সাহায্যে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, দেখো এই উচ্চতা থেকে বস্তুটা পড়বে, উচ্চতাটা এখানে বলে দিয়েছে 220 মিটার। তো 0 থেকে 2 সেকেন্ড, 2 থেকে 4 সেকেন্ড, এখানে তোমার 3টে টাইম ইন্টারভ্যাল আছে। তাহলে আমি 3টে ছবি আঁকছি, 3টে অবস্থান। এখান থেকে একটা, এইটা একটা টাইম ইন্টারভ্যাল, এইটা একটা টাইম ইন্টারভ্যাল, এটা একটা টাইম ইন্টারভ্যাল। ঠিক আছে, তাহলে এটা আমি নাম দিয়ে দিই এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে প্রথমটার ক্ষেত্রে 0 থেকে 2 সেকেন্ড সময়ে যে উচ্চতার হ্রাস হচ্ছে সেটা আমরা পেয়ে যাব 0 থেকে 2 সেকেন্ডে, মানে অর্থাৎ 2 সেকেন্ডে কতটা পথ অতিক্রম করবে সেটাকে যদি আমি এটা h1 বলি, তাহলে h1 = স্থির অবস্থা থেকে আসছে, স্থির অবস্থা থেকে আসছে মানে h=ut, ইউটা 0 প্লাস হাফ জি টি স্কোয়ার, হাফ জি, জি এর ভ্যালু কিছু বলা নেই, মানে 9.8 ধরো, ইন্টু টি স্কোয়ার, 2 সেকেন্ড মানে 4, এটা হয়ে যাচ্ছে, অর্থাৎ 2, অর্থাৎ এটা গুণ করলে 19.6 এত মিটার হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে জি এর ভ্যালুটা বসাবো না, অনুপাত বলেছে তো ক্যালকুলেশনটা কমপ্লিকেট হয়ে যাবে, দরকার নেই, আমি এখানে জি রেখে দিচ্ছি, এটা জি থাক, তাহলে হয়ে যাচ্ছে 2g, এটা হলো 2g, h1 = 2g। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে তোমার এই হাইটটা পুরোটা বের করব, পুরো হাইটটা বের করব, হ্যাঁ, দিয়ে এইটা আমি h2 বলছি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে h1 প্লাস h2 এই পথটা অতিক্রম করবে স্থির অবস্থা থেকেই, সেই জন্য হাফ জি ইন্টু টি স্কোয়ার, টাইমটা তাহলে কত হবে, তাহলে এইখান থেকে এই টাইমটা লিখেছে 2 সেকেন্ড, আর এখান থেকে এখানে লিখেছে 2 সেকেন্ড, তাহলে টোটাল 4 সেকেন্ড। ঠিক আছে, 0 থেকে 4 সেকেন্ড বলেছে,
তাহলে এইখানে তোমার টাইম ইন্টারভ্যালটা কত 2 সেকেন্ড, তাহলে এই টাইমটা H1টা নেমেছে 2 সেকেন্ডে, H2টা নেমেছে 2 সেকেন্ডে, টোটাল 4 সেকেন্ড, তাহলে 16 হবে, অর্থাৎ 8G হবে। তৃতীয় ইন্টারভ্যালটা সেটা হচ্ছে H1 প্লাস H2। আচ্ছা, এইটা একটু করার আগে H2টা কত বের করে নিই। তাহলে অতএব H2 সমান কত, 8G মাইনাস H1, H1 এর ভ্যালু 2G, তাহলে এটা আসছে তোমার 6G, H2 সমান 6G। ঠিক আছে, আর নেক্সট দ্বিতীয় ক্ষেত্রেটা, আচ্ছা তাহলে H1 এবং H2 দুটো বেরোলো, এরপরে H3টা বের করব। H3 অর্থাৎ তৃতীয় ইন্টারভ্যালে, মানে 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, তাহলে এইখানে টোটাল পথটা তোমার এইটা আসবে সে, অর্থাৎ H1 প্লাস H2 প্লাস H3, তাহলে এটা H1 প্লাস H2 প্লাস H3 ইকাল টু, এটাও স্থির অবস্থা থেকে আসছে, সেই জন্য হাফ জি। টোটাল টাইমটা তাহলে কত হবে, এইটা তোমার 2 সেকেন্ড, মানে এখানে 2 সেকেন্ড সময় লাগলো, এখানে 2 সেকেন্ড সময় লাগলো, আর 4 থেকে 6 এখানেও তোমার 2 সেকেন্ড, তার মানে টোটাল 6 সেকেন্ড, অর্থাৎ এটা 6 ছক 36, মানে 18G হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে H3 বের করবো, H3 সমান কত, 18G মাইনাস তোমার H1 প্লাস H2, H1 প্লাস H2, H1 এর ভ্যালু 2G, আর H2 এর ভ্যালু কত 6G। ঠিক আছে, 8G, তাহলে এটা 10G হচ্ছে। এটা 3 নম্বর, তাহলে তিনটার অনুপাত করবে, অতএব H1 is to H2 is to H3 ইকাল টু H1 এর ভ্যালু 2G is to 6G is to 10G, তার মানে জি জি বাদ যাচ্ছে, 2G যদি ভাগ করা দাও 1:3:5, এটি উত্তর হবে 1:3:5, অর্থাৎ সি এর অপশনটা। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে 38, অভিকর্ষীয় তলে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পতনকালে একটি বস্তু এই দূরত্ব অতিক্রম করার পরে ভি বেগ লাভ করে, বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে 2v বেগ লাভ করবে। তার মানে এই ক্ষেত্রেও আমরা এরকম উলম্বভাবে নিচের দিকে পড়ছে এরকম একটা বস্তুর কথা ভাববো। ঠিক আছে, এইভাবে বস্তুটা এই উচ্চতা থেকে পড়ছে ধরে নাও, তাহলে বলে যে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পতনকালে বস্তু এই দূরত্ব অতিক্রম করার পর, তাহলে এখানে এইচটা ধরা চলবে না। ধরো এইখানে যখন নামলো, অর্থাৎ এ বিন্দু থেকে যদি বি বিন্দুতে আসে, অর্থাৎ এই উচ্চতাটা যখন এইচ হচ্ছে, তখন এই বি বিন্দুতে বেগটা হয়ে যাচ্ছে তোমার ভি। ঠিক আছে, তারপরে আরো বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে 2v হবে, ধরে নাও সি বিন্দুতে এলো, সি বিন্দুতে আসার পরে তার বেগটা বেড়ে কত হবে 2v। ঠিক আছে, এইটি তোমার বের করতে হবে, অর্থাৎ এই এই হাইটটা কত এটা বের করতে হবে, এইচ ডটটা। হুম, তাহলে এটা আমরা খুব ইজিলি করতে পারবো। ফর্মুলাটা কিভাবে করবো দেখো, প্রথমে যেটা করব কি, এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে আসছে তখন তো এইচ উচ্চতা আরোহণ করছে, তাহলে এখানে ইউটা স্থির অবস্থা থেকে আসবে, যে বলে যে স্থির অবস্থা থেকে অবাধে মুক্ত হয়ে পড়ছে, তাহলে সেই হিসাবে ইউ ইকাল টু 0, তাহলে এখানে তোমার অন্তিম বেগটা ভিটা বের করবো, ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস নয় প্লাস 2gh, এই ফর্মুলা থেকে। তাহলে এখানে ভি সমান পেয়ে যাবে 2gh, মানে ভি স্কোয়ার ইকাল টু 2gh, এটা তুমি পেয়ে গেলে। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে তুমি বি বিন্দুতে বেগটা জানো, মানে এইখানে তুমি বেগটা জানো, সি বিন্দুতে বেগটা সেটাও জানো, কত না 2v। ঠিক আছে, সেক্ষেত্রেও তুমি ওই একই ফর্মুলা ইউজ করো, সেটা তার মানে কি হবে, ওই ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh অনুযায়ী, তাহলে অন্তিম বেগটা 2v হচ্ছে, তাহলে 2v স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার, ইউ স্কোয়ারের ভ্যালু কত হবে, তাহলে এইটা নিশ্চয়ই তার প্রাথমিক বেগ বি বিন্দু থেকে যখন আসবে, তার মানে এটা হয়ে যাবে তখন ভি স্কোয়ার প্লাস 2g, এটা এইচ ডট, এইচ ডটটা তোমাকে নির্ণয় করতে হবে, তাহলে 2h ডট ইকাল টু 4v স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, অর্থাৎ 3v স্কোয়ার, ভি স্কোয়ারের ভ্যালুটা পুট করে দাও, ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 2gh। ঠিক আছে, তাহলে তোমার আসবে 2gh ডট ইকাল টু 3v স্কোয়ারের জায়গায় বসিয়ে দিচ্ছি 2gh, তাহলে এখানে 2g কেটে গেল, অতএব h ডট ইকাল টু 3h, এটি হচ্ছে h ডট ইকাল টু 3h। আচ্ছা, এইটা পেলে তোমার 3hটা, মানে বি থেকে সি এর দূরত্বটা হলো 3h, কিন্তু তোমাকে বলেছে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে, তার মানে
উপর থেকে হাইটটা তোমার কত সেটা নির্ণয় করতে হবে। উপর থেকে তাহলে হাইটটা কত, তাহলে সেইটা মোট অতিক্রান্ত দূরত্বটা তাহলে হবে, মোট অতিক্রান্ত দূরত্ব এটা সমান কত হবে, এটা তোমার ইউ সরি, এটা তোমার এইচ প্লাস 3h অর্থাৎ 4h, এটা হচ্ছে অর্থাৎ এরটা। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা আছে 39, এটা বলেছে যে একটি পাথরখণ্ড স্থির অবস্থা থেকে পড়তে শুরু করলো, পতনকালের শেষ সেকেন্ডে পাথরখণ্ডটি যে দূরত্ব অতিক্রম করে তা পতনের প্রথম 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমান। ঠিক আছে, তাহলে প্রথম 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, আর শেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কত। ঠিক আছে, তাহলে প্রথমে আমাকে ধরে নিতে হবে যে পাথরখণ্ডটা কত উচ্চতা থেকে পড়েছে, সেটা আমাকে কিন্তু আগে প্রথমে বের করতে হবে। আচ্ছা, আমি প্রথমে এই অঙ্কটা একটু মুছে দিই। তাহলে এটা যদি আমি ছবি সাহায্যে রিপ্রেজেন্ট করি ব্যাপারটাকে, দেখো বস্তুটা এই 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 উচ্চতা থেকে ধরো পড়ছিল, হ্যাঁ, তো বলেছে বস্তুকণা স্থির অবস্থা থেকে শুরু করলো, পতনের শেষ সেকেন্ডে পাথরটি যে দূরত্ব অতিক্রম করে, ধরো শেষ সেকেন্ডে এই পথটা অতিক্রম করছে, এই দূরত্বটা, হ্যাঁ, আর পতনের প্রথম 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমান, প্রথম 3 সেকেন্ডে এই দূরত্বটা অতিক্রম করছে, এইটা, এটা 3 সেকেন্ড সময় লাগছে, আর এটা হচ্ছে লাস্ট 1 সেকেন্ডে যে পথটা অতিক্রম করছে। তাহলে সেই হিসাবে তোমাকে প্রথমে যেটা বের করে নিতে হবে সেটা হচ্ছে কি না, এই 3 সেকেন্ডে কতটা পথ অতিক্রম করছে স্থির অবস্থা থেকে। তাহলে 3 সেকেন্ডে স্থির অবস্থা থেকে যে উচ্চতা আরোহণ করছে সেটাকে যদি আমি h1 বলি, তাহলে h1 ইকাল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে ইউ তো 0, সেই জন্য হাফ জি টি স্কোয়ার, টি এর ভ্যালু কত 3, তাহলে মানে 9 হচ্ছে, তার মানে 9/2 ইন্টু জি, এটা 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এরপরে বলেছে তা পতনের প্রথম 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমান বলেছে। আচ্ছা, তাহলে লাস্ট 1 সেকেন্ডে কতটা পথ অতিক্রম করবে, তো সেটা বের করার জন্য তাহলে টোটাল এইচ হাইটটা সে নামতে কত সময় লাগছে সেটা আগে বের করে নিই। তাহলে সেটা কত না, তোমার হচ্ছে ইউ বেগ নিয়ে আসছে, তাহলে এটা যদি এইচ হাইট হয় তাহলে এইচ ইকাল টু ইউটি মাইনাস প্লাস হাফ জি টি স্কোয়ার, ইউটা 0, তাহলে এখানে তোমার টি ইকাল টু √2h/g, এইটা হবে। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে লাস্ট 1 সেকেন্ডে যে পথটা অতিক্রম করে সেইটা যদি আমি এইচ ডট ধরি, লাস্ট 1 সেকেন্ডে যে পথটা অতিক্রম করছে, এইচ ডট ইকাল টু ইউ প্লাস হাফ জি 2t - 1, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে লাস্ট 1 সেকেন্ড, এটা 0 অবস্থা থেকে আসছে, এটা হাফ জি, এটা তোমার 2t - 1, 2t, 2tটা কত 2 ইন্টু টি, টি এর ভ্যালু √2h/g-1, অর্থাৎ এটা হয়ে যাবে হাফ জি ইন্টু 2 ইন্টু √2h/g-g/2, এটা হচ্ছে এখানে হাফ হাফ কেটে যাচ্ছে, তাহলে ইকুয়েশনটা তোমার দাঁড়াবে √2gh, √2gh মাইনাস g/2। ঠিক আছে, আচ্ছা এখানে, আচ্ছা তাহলে শর্তে যেটা বলছে এটা তো তোমার লাস্ট 1 সেকেন্ডে অতিক্রান্ত পথ, তাহলে শর্তে বলেছে h1 ইকাল টু h ডট, অর্থাৎ তুমি যেটা করবে 9g/2, এটা ইকাল টু √2gh-g/2। আচ্ছা, এখান থেকে তোমাকে যেটা করতে হবে এই এইচ এর ভ্যালুটা বের করতে হবে, হ্যাঁ, এইচ এর ভ্যালুটা বের করে এই ইকুয়েশনটাতে পুট করে দিতে হবে, তাহলেই তোমার
কত যে সময়ব্যাপী বাড়িতে ছিল সেটা কিন্তু পাওয়া যাবে। অর্থাৎ √2gh এইটা ইকাল টু তোমার আসবে 9, মানে g/2টা আমি কমন নিয়ে নিচ্ছি, g/2 কমন নিয়ে নিলে তাহলে তোমার 9 + 1 মানে 10 হয়ে যাচ্ছে। তাহলে 10 মানে 5g, ঠিক আছে। তাহলে √2gh, আচ্ছা, এটা এখানটায় t ইকাল টু √2h/g, তো আমি এক কাজ করব, √2gh/g², এটা করে দিলাম। এখানে 2gh এর ভ্যালুটা আমি এখানে পুট করে দিচ্ছি, হ্যাঁ। √5g/g, অর্থাৎ জি কেটে গেল, তার মানে √5, √5, √5, কিন্তু এখানে তো 5 সেকেন্ড আছে, √5 তো নেই। তাহলে কিছু, সরি 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 খুব ভুল করেছি আমি, ক্যালকুলেশনটা একটু এখানটায় ভুল করে দিলাম। এটা হচ্ছে এইটা করতে হবে, এটা g² তো লিখেছি, তাহলে √2gh যেটা, এটা √2gh/g, তাহলে √2gh এর ভ্যালু তো 5g, তাহলে এটা 5g/g, এটা কেটে গেলে তোমার 5 আসছে। সুতরাং তোমার উত্তরটা হচ্ছে 5-এরটা, ঠিক আছে। তাহলে এই ছিল তোমার 1 ডাইমেনশন মোশনের এমসিকিউ গুলো। দেখতেই পেলে এমসিকিউ গুলোর ম্যাক্সিমামটাই কিন্তু তোমাদের প্রবলেম অঙ্ক। তো এই অঙ্কগুলো শুধুমাত্র যে তোমাদের এমসিকিউ এর জন্যই করতে হবে তার কোনো মানে নেই। এই যে অঙ্কগুলো করলে এর যে ধারণাটা তোমাদের তৈরি হলো, এই ধারণাটাকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু 2 নম্বরের অঙ্ক, 3 নম্বরের অঙ্ক এইগুলোর ক্ষেত্রেও অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। তো সেই হিসাবে আমি এমসিকিউ এর অঙ্কগুলোর উপর তোমাদেরকে একটু জোর দিচ্ছি বেশি। এই অঙ্কগুলো আমি যেভাবে সলিউশন করে দিচ্ছি, অঙ্কগুলো কিভাবে হলো, এইগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে প্রত্যেকটা পয়েন্ট, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের কম্পিটিটিভ পরীক্ষাতেই যাও না কেন, বা আমাদের 11-এর ফাইনাল পরীক্ষা, যেখানেই হোক না কেন, তোমাদের এই অঙ্কগুলো করতে ততটা অসুবিধা হবে না, ঠিক আছে। আশা করব তোমরা এইগুলোকে প্র্যাকটিস করবে, ভালো করে করবে। আমি তোমাদের এই এটা সুবিধা হবে বলেই আমি এইভাবে এক্সট্রা সময় দিয়ে এই ভিডিওগুলো তৈরি করছি। আমার এই পরিশ্রমটা যেন বিফলে না যায়, সেই জন্য তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব যে ভালো করে এইগুলো একটু প্র্যাকটিস করো, ঠিক আছে।